এই নাও গিন্নি, আমার সর্বস্ব দিয়ে বাজারের সব তুলে নিয়ে এলাম, মাছ মাংস সব। একটু পরে গোয়ালার কাছ থেকে দুধটা নিয়ে আসবো। এই বলছি শোনো না, আমাকে 10টা টাকা দাও তো। ওরে বাবারে, 10 টাকা? এই এত টাকা কি হবে? 5 টাকা দিয়ে ভাইয়ের জন্য রাখি কিনবো, আর 5 টাকা ভাইয়ের হাতে দেবো। হ্যাঁ, আর আমার কাছে টাকা নেই গিন্নি, এবার আমি জমি বাড়ি বিক্রি করে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু সব জানি কোন কৌটোর ভেতরে কত টাকা লুকিয়ে রেখেছো। হ্যাঁ, এত টাকা জমিয়ে কি করবে শুনি? হ্যাঁ, এই দাও, 10 টাকা দাও বলছি। ও, জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিল একেবারে। এই নাও ধরো। ও, তুমি কি ভালো। যাও, এবার দুধটা নিয়ে এসো, একদম খাঁটি দুধ আনবে কিন্তু, গলা যেন জল না মেশায়, কেমন? জাম্বো, আজকে থেকে আগামী 1 মাস ভাবছি রোজই এরকম দুধ নিয়ে আসবো। হ্যাঁ, আমি ভাবছি মোটামুটি এই কদিন দিদির কাছে থেকে যাব, ভালো হবে তাই না? কি কি আচ্ছা আচ্ছা, তুমি আমাদের বাড়িতে থাকলে তোমার বাড়িতে চিন্তা করবে না? আরে বাবা, দিদি আর তুমিও তো আমার অভিভাবক তাই না? ওরা চিন্তা করবে কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দিদি, দিদি তাড়াতাড়ি রান্না কর দিদি, আমার না এখন থেকে কেমন খিদে খিদে পাচ্ছে। যা যা ভাই, তুই পুকুরে ডুব দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি যাচ্ছি। একটা শ্যালক আমার জীবনটা জ্বালিয়ে দিল। 1 বছর ধরে কিছু টাকা জমিয়েছিলাম, সব সব দুদিনে শেষ হতে চললো। আবার বলে কিনা 1 মাস থাকবে। উফ, বিপদ বিপদ, মহা বিপদ। আজকে তো গোপাল দাদার দুধ নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো এলো না। এক কাজ করি, এই গোপাল দাদার দুধটা অর্ধেক অন্য জায়গায় রেখে দিই, আর অর্ধেক জল দিয়ে পূরণ করে দিই। বাবা, আমার নাম হলো রামু গোয়ালা। অন্যেরা দুধে জল মেশায়, কিন্তু আমি জলে দুধ মেশাই। হ্যাঁ, খুব চালাকি হচ্ছে না? চলো চলো, আজকে এক্ষুনি মহারাজের কাছে নিয়ে যাব। প্রজাদেরকে এইভাবে ঠকানো ভুল হয়ে গেছে গোপাল দাদা, ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম করবো না। ঠিক আছে ঠিক আছে, যদি বাঁচতে হয় তাহলে আমার কথা অনুযায়ী কাজ করতে হবে, বুঝলে? কি কাজ বলো গোপাল দাদা? তুমি যা বলবে আমি তাই করব। আমাকে শুধু ধরিয়ে দিও না, নইলে আমার সংসার জলে ভেসে যাবে। শোনো, আজকে বিকেলে ও, এই ব্যাপার? ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে। দে, এবার যেটুকু ভালো দুধ অন্য জায়গায় সরিয়ে রেখেছিস সেটুকুই দে, আর ওই জল দেওয়া দুধ তুই নিজে খা। ঠিক আছে। বাহ 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 বাহ, বেশ তোড়জোড় দিয়েই পুকুরে স্নান করে দেখছি। হ্যাঁ, জামা কাপড় সব পাড়ে রাখে, যা পরিকল্পনা করেছি সব ঠিক ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ও কি জাম্বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তুমিও স্নান করবে নাকি? তাহলে দাও, আরে ডুব দাও, ডুব দাও। না ভাইয়া, আমি একটু পরে আসছি, তুমি স্নান করে নাও। এই ন্যাপলা, ন্যাপলা, বাড়ি আছিস নাকি? ন্যাপলা, কে গোপাল দাদু? এসো এসো, ভিতরে এসো। শোন ন্যাপলা, তোকে একটা কাজ করতে হবে। আজকে কোনো কাজ করতে পারবো না দাদু, একটু পরেই পুটিদের বাড়িতে যাব। পুটি আমাকে রাখি পরাবে, কিন্তু এখনো পুটির জন্য কোনো উপহার কিনতে পারিনি। অনেক সমস্যার মধ্যে আছি বুঝলে, অনেক সমস্যা। এই নে 5 টাকা ধর, কুটির জন্য উপহার কিনবি। আর কাজটা আজকে না, কালকে বেলার দিকে করতে হবে। 5 টাকা দিলে? বলো বলো, কি করতে হবে বলো। আমার শ্যালক এসেছে, সে তো সকালে তোকে বললাম, ও পুকুরে রোজ স্নান করে, কালকে বেলার দিকেও করবে। তোকে কি করতে হবে শোন। হুম, অত না হেসে কাজটা করতে পারবি কিনা বল। এ তো আমার বাঁ হাতের কাজ, আর না পারলে ডান হাতে করে দেবো। সাবাস, এই তো চাই। আমার সর্বনাশ হওয়া থেকে আমাকে বাঁচা দাদু ভাই, নইলে কদিন পরেই আমি ফুটুস তুম হয়ে যাব। কোনো চিন্তা করো না গোপাল দাদু, কালকে কাজ হয়ে যাবে। ঠিক আছে।
উফ দিদি, কি করেছিস কি? হ্যাঁ, কত ভালো ভালো খাবার। আজকে আজকে প্রাণ ভরে খাবো। এই দেখি এদিকে, হাতটা বাড়া দেখি, রাখিটা পরিয়ে দি। কি গো, তুমি শাকটা বাজাও, কি হাঁ করে দেখছো? হ্যাঁ, ও হ্যাঁ, বাজাচ্ছি বাজাচ্ছি। কোনটা ছেড়ে কোনটা খাই? হ্যাঁ, এটা তোর যেটা ইচ্ছে সেটা আগে খা। এই দেখ, আরেকটা জিনিস আছে তোর জন্য, গোলার দোকানের রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি। বল গোবিন্দ। দেখি, তুমি সবকটা মিষ্টি ভাইকে দিয়ে দিলে? হ্যাঁ, রাখি পূর্ণিমার বিশেষ মিষ্টি ভাই বা দাদাকেই খেতে হয়। আমি তো তোমাকে রজনীগন্ধার মালা পরিয়ে বিয়ে করেছি গো, তোমাকে কি রাখি পূর্ণিমার মিষ্টি খাওয়াতে পারি বলো? তাহলে জানবো, আমি খাওয়া শুরু করলুম। হ্যাঁ, তুমিও শুরু করে দাও। কই গো গিন্নি, তুমি তো এত কিছু ইলিশের পদ বানিয়েছো, তা আমার জন্য শুধু একটা ভাজা? ওসব তো ভাইয়ের জন্যে, তাছাড়া ইলিশ মাছের অনেক তেল। তোমার দিন দিন তেল খেয়ে খেয়ে ভুঁড়িটা কি হয়েছে দেখেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খাও শ্যালক বাবা জীবন, তুমিই খাও, আমার আর খিদে নেই। এ কি, তুমি উঠে গেলে কেন? হ্যাঁ, এত কষ্ট করে বেছে বেছে বাজার করলাম, আর আমাকেই যখন খেতে দেবে না তখন বসে থেকে আর কি করব বলো? ও দিদি, এই খাসির মাংসটা কিন্তু দারুণ বানিয়েছিস। জাম্বো তো খেলো না, আমি জাম্বোরটাও নিলুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, সব খেয়ে নাও, কালকেই তোমার বিদে হবে। ও মা, তোর তো দেখছি পাত খালি রে, আর একটু ভাত দি ভাই। হ্যাঁ হ্যাঁ, দে দে, আবার জিজ্ঞেস করছিস কেন? দে, বুড়িটা দেখছিস না? হ্যাঁ দে। যা ন্যাপলা, কাজ শুরু করে দে। আমার জামা ধুতি কোথায় গেল? এই মরেছে। আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়? হ্যাঁ, কি কাকু, কি খুঁজছো? আমার ধুতি আর জামা গো, কোথায় যে গেল? ও, ধুতি আর জামা, ওই যে দূরে তাকাও, একটা আম গাছ দেখেছো? ওর ডালে ঝুলছে। কি, ওখানে কিভাবে গেল? আমি রেখে এসেছি, এমনি এমনি কি করে যাবে পাগল? কে তুমি? আমার নাম জেনে তোমার কাজ নেই, আগে বলো আমার কথা মতো একটা কাজ করবে কিনা? না না, আমি কোনো কাজ ফাজ করতে পারবো না। হ্যাঁ, এই বলে দিচ্ছি। তাহলে ওই ধুতি কাপড় আর পাবে না। হ্যাঁ, পাবো না? সে কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো কি করতে হবে? এমনিতেই দুপুর হয়ে গেছে, দিদি আমার চিন্তা করছে, খুব খিদেও পেয়েছে। খিদে তো আমারও পেয়েছে। কি খাবে বলো, বলো না কি খাবে? গরুর দুধ খাবো, একদম টাটকা খাঁটি দুধ। সামনে এই রামু গোয়ালার গোয়াল আছে, তুমি আমাকে যদি কথা দাও যে ওই গোয়াল থেকে দুধ দুইয়ে এনে দেবে, তাহলেই তোমার জামা কাপড় সব ফেরত পাবে, নইলে এই পুকুরেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি মুশকিল, বিপদে পড়লে মানুষকে কত কিছুই না করতে হয়। দাঁড়াও, এনে দিচ্ছি। সর্বনাশ, চুরি করে দুধ আনতে গিয়ে ধরা পড়বো না তো? গোয়ালা এখন বাড়িতে থাকে না, তুমি টুক করে যাও আর ঝুপ করে দুধটা দুইয়ে নিয়ে চলে এসো। ওই দেখো একটা বালতিও আছে, ওটাই করে আনবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেছো, দুপুর শেষ হতে চললো, ভাই এখনো এলো না। হ্যাঁ, কি হলো বলো তো? ভাইয়ের জন্য যেন দরদ উথলে উঠছে, কোনো তো কাজের নয়, শুধু গান্ডে পিন্ডে খায় আর শুয়ে থাকে। এই একদম এসব কথা বলবে না, আমার ভাই খুব ভালো। হ্যাঁ, ভালো না ছাই। এখনো চান করে ফিরলো না, যাই গিয়ে দেখে আসি। ও তো আবার পথঘাট সব চেনে না। হ্যাঁ, চলো আমিও যাই, দেখি বেটা কোথায় কি করছে।
এই তো দুধ দেওয়া হয়ে গেছে, এইবার ছেলেটাকে দিয়ে দিলেই আমার ছুটি। এই কে রে? আমার গোয়ালে না বলে কে ঢুকেছে? একি 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 দুধ চুরি করে পালাচ্ছে একি? এই হয়েছে, বিশ্বাস করুন আমি চোর নই। চুরি করে আবার বলছে চোর নই। কে তুই? কে বল? আমি হলাম গিয়ে গোপালের শ্যালক, মানে মানে গোপাল আমার জাম্বো, মানে ওই জামাই বাবু। ছি 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 ছি, এত ভালো একটা মানুষের আত্মীয় হয়ে চুরি করছিস? চল বেটা চল, এক্ষুনি তোকে শাস্তি দেবো। ওই তো গোপাল আসছে। এই দেখো গোপাল, তোমার গুণধর শ্যালক আমার গোয়াল থেকে দুধ চুরি করে পালাচ্ছিল। ছি 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 ছি, দুদিন ধরে আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষছি। ইস, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার শালক চোর। একিরে ভাই, তুই চুরি করেছিস? একি, তুই সত্যি করে বল ভাই, সত্যি করে বল। বিশ্বাস কর দিদি, চুরি আমি করেছি, কিন্তু কিন্তু ইচ্ছে করে করিনি। একটা ছেলে বলল চুরি করো, আমি করলাম। একটা ছেলে বললো আর চুরি করলে নিয়ে? আরে পুরো কথাটা তো শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি এক্ষুনি এই রাজ্য থেকে বিদায় হও। রাখি বন্ধন উপলক্ষে এসেছো তাই বলে ক্ষমা করছি, আর বিদায় না হলে কারাগারে বন্ধন করার ব্যবস্থা করব। ওরে বাবা রে! চলো গিন্নি, আমি বলছিলাম না তোমার ভাই কোনো কাজের না, শেষে কিনা চুরি করতে গিয়ে ধরা পড়লো। হ্যাঁ, ছি 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 ছি, আমার কতগুলো টাকা বেরিয়ে গেল। কি আর করা যাবে, আর কোনোদিন ওকে নেমন্তন্ন করব না। যাকে আপদ বিদেয় তো হয়েছে, আর না এলেই ভালো। গোপাল দাদু আমরা এসেছি। এই এত সকাল সকাল আমার কাছে? আমরা সবাই অনেক দিন ধরে ভাবছিলাম ওই নদীর পাড়ে ঘুরতে যাব। কিন্তু আমরা তো খুব ছোট, তাই আমাদের বাবা মায়েরা ওদিকে যেতে খালি খালি বারণ করছে। তাই বলছিলাম যে তুমি যদি আমাদের ওই দিকটা একটু ঘুরিয়ে আনতে। কিন্তু পুঁটি, তোর দাদু যে এখন রাজসভায় যাচ্ছে, পরে না হয় সময় করে তোদের সেখান থেকে ঘুরিয়ে আনবে এখন। না না দিদা, আমরা কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম গোপাল দাদুর কাছে। তুমি এইভাবে আমাদের মনটা ভেঙে দিও না। ঠিকই তো গিন্নি, এইভাবে এদের মন ভেঙে দিও না। ঠিক আছে ঠিক আছে, তোরা চল আমার সাথে। আমি এক্ষুনি রাজসভায় যাওয়ার পথে তোদেরকে ওখানটা না হয় একবার ঘুরিয়ে দেবো, তাহলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, খুব হবে। তাহলে চলে গিন্নি, আমি এদেরকে একটু ওদিকটা ঘুরিয়ে সোজা রাজসভায় চলে যাব। তবে আর কি, যাও। ওরে ওরে! কি হলো মহারাজ, আজ সকাল সকাল ঘরের মধ্যে এত পায়চারি করছেন কেন? চিন্তা করছি রানী, চিন্তা চিন্তা গভীর চিন্তা। তা কি চিন্তা করছেন শুনি? দেখোই না রানী, আমি এত বড় রাজা হয়েও আমার নিজের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে একবারের জন্যও গোপালকে আমি জব্দ করতে পারি না। তাই আমি মনে মনে ভাবছি যে আমার বুদ্ধি কি দিন দিন লোপ পেতে চলেছে। ও, এই ব্যাপার। ও কিছু নয় মহারাজ, আসলে আপনার যদি গোপালের মতো এত বড় একটা টাক থাকতো, তাহলে আপনিও দেখতেন গোপালের মতো আপনার মাথাতেও এই এত এত বুদ্ধি থাকতো। মস্করা করছো রানী, মস্করা। না না মহারাজ, এটা বলবেন না, কিন্তু এটা তো সত্যি যে গোপালের বুদ্ধির কাছে কারুর বুদ্ধি টেকে না। সেটাই তো রানী, গোপালকে ফাঁদে ফেলার জন্য কোনো একটা বুদ্ধি যদি আমি পেতাম না। ঠিক আছে, আপনি না হয় ভাবুন, আমি চলি। এ কি রানী, আমি এইভাবে চিন্তায় মশগুল, আর তুমি কি না আমাকে এইভাবে একা রেখে চলে যাচ্ছ? তুমি অন্তত আমায় একটা বুদ্ধি দিতে পারতে তো। বুদ্ধি? আবার আমি? ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন তবে শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো 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 রানী, বলো বলো। মহারাজ, আপনার নদীর ধারে যে 2 কাঠা পাথুরে জমি আছে, সেটা আপনি গোপালকে উপহার হিসেবে দিয়ে দিন। তাতে কি হবে? দেখুন মহারাজ, আপনি ওই জমিতে এত বছরেও কোনো ফসল ফলানো দূরে থাক, একটা ফুল গাছও ফোটাতে পারেননি। তাই আমি বলি কি, আপনি গোপালকে বলুন যে সে যেন ওই জমিতে 60 দিনের মধ্যে অন্তত একটা গাছে ফুল ফল ফলিয়ে দেখায়। কারণ যেহেতু ওই জমি পাথুরে, তাই গোপালের পক্ষে ওই জমিতে কোনো ধরনের গাছ জন্মানো একেবারে অসম্ভব ব্যাপার। হ্যাঁ রানী, এটা কিন্তু তুমি দারুণ বুদ্ধি দিয়েছো।
এবার আমিও দেখব যে গোপাল ওই পাথুরে জমিতে কিভাবে কোনো ফসল বা উদ্ভিদ জন্মিয়ে দেখায়। প্রণাম মহারাজ। এই তো গোপাল, কোথায় ছিলে এতক্ষণ? এই আমার নাতি নাতনিদের একটু নদীর ধারে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম, ওরা বড্ড বায়না করছিল কিনা তাই। শোনো গোপাল, আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই। উপহার? তাও আবার এমনি এমনি? আসলে তোমার রানীমা বেশ কিছুদিন ধরেই তোমার প্রশংসায় পঞ্চমুখ, যে তুমি আমাদের জন্য কত কি করো, আর আমি নাকি তোমায় একটি ছোট্ট উপহারও দিই না। তাই রানীমার মতে আমায় নাকি তোমায় কোনো একটা ছোট্ট উপহার দেওয়া উচিত। তাই নাকি মহারাজ? তবে তবে দিন। আরে দাঁড়াও দাঁড়াও, আমার কথা যে এখনো শেষ হয়নি গোপাল। হ্যাঁ, আরো আছে নাকি? হ্যাঁ, আছে বই কি। এই উপহার তুমি নিশ্চয়ই পাবে, তবে এতে যে আমার একটা শর্তও আছে। উপহার দেবেন তা তো শর্ত? মহারাজের এই কথাটা যে সুবিধের ঠেকছে না। এ কি গোপাল, কি এত বিড়বিড় করছো বলো তো? না মহারাজ, বলছিলাম কি যে আমার উপহারটা কি সেটা জানতে পারি? নিশ্চয়ই। শোনো, আমার নদীর ধারে যে 2 বিঘা পাথুরে জমি আছে সেটা আজ থেকে তোমার। এবার শর্তটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে 60 দিনের মধ্যে এমন কোন উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে। এ আবার কি শর্ত রে বাবা? শুধু এইখানেই শেষ নয় গোপাল, আরও আছে। তাই বুঝি? যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো, তবে তোমার পিঠে আমি শাস্তি স্বরূপ 10 ঘা চাবুক মারব, এবং তুমি যদি এই উপহার নিতে অস্বীকারও করো তাহলেও আমি তোমার পিঠে ওই 10 ঘা চাবুক মারব। এ কি গাড়া করে পড়লাম রে বাবা! উপহার নিলেও শাস্তি, আবার না নিলেও শাস্তি। এবার দেখছি মহারাজ গোপালকে কচ্ছপের মতো কামড়ে ধরেছে। কি গোপাল, চুপ করে গেলে যে? উপহার নিতে ভয় করছে বুঝি? আসলে মহারাজ, এটা উপহার না শাস্তি সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না, তাই চুপ করে আছি। তবে আপনি যখন আমায় এত ভালোবেসে একটা উপহার দিচ্ছেন, আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব মহারাজ। বাহ বাহ বাহ, এই তো গোপালের মতো কথা। কিন্তু আমারও যে কিছু শর্ত আছে মহারাজ। কি শর্ত? শুনি শুনি। প্রথমত, এই 60 দিন আমি রাজসভায় আসবো না, এবং এই 60 দিনের বেতন আমায় অগ্রিম দিতে হবে, আর তার সাথে এই চাষের খরচ বাবদ 500 মোহর। ও তাই বুঝি। আর দ্বিতীয় শর্ত কি? আর দ্বিতীয়ত, এই 60 দিনের মধ্যে আমার কাজে যেন কেউ কোনো রকম হস্তক্ষেপ না করে, আর এই জমিতে আমি যে ফলে ফলাই না কেন তা আপনাকেই নিজের হাতে সেটা তুলতেও হবে আর খেতেও হবে। এখন যদি আপনি এই শর্তে রাজি থাকেন, তবেই আমি এই উপহার গ্রহণ করব মহারাজ। এতে আর বলার কি আছে গোপাল, মহারাজ নিশ্চয়ই খাবেন। কি মহারাজ, খাবেন তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় তখনই দেখা যাবে। আগে তুমি ফসল তো ফলিয়ে দেখাও। ঠিক আছে মহারাজ, তাহলে ওই কথাই রইল। এবার আমায় আজ্ঞা দিন, আমি চলি, কারণ আমার ছুটি শুরু হয়ে গেছে কিনা। আসি মহারাজ। আচ্ছা মন্ত্রী, আমি কি কাজটা ঠিক করলাম? একদম মহারাজ, কারণ গোপালের পক্ষে এই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। এবার আমিও দেখছি যে গোপাল ওই জমিতে কিভাবে ফসল ফলায়। মহারাজ, আপনি শুধু আমায় কিছু মোহর দেবেন, ব্যাস। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এখন দেখছি তুমি আমার ভরসা। যাও যাও যাও, এবার কাজে লেগে পড়ো। যথাজ্ঞা মহারাজ। উফ, এখন কি যে করি। এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায়? হ্যাঁ, মনে পড়েছে, বিজ্ঞানী। ওর কাছেই না হয় একবার যাই। বিজ্ঞানী, বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো ভেতরে এসো। কি বিজ্ঞানী, আজ তুমি রাজসভায় গেলে না যে? আসলে হয়েছে কি, আমি না আমার একটা নতুন আবিষ্কার নিয়ে ফেঁসে আছি, তাই যেতে পারিনি। আচ্ছা বিজ্ঞানী, তুমি কি বলতে পারো যে এমন কোনো উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায় এবং তার ফুল ও ফল দুটোই হয়? হ্যাঁ, এ তো খুব সোজা গোপাল, ক্যাকটাস। ক্যাকটাস?
মানে ওই ফণি মনসা? কিন্তু গোপাল, এই উদ্ভিদ যে আমাদের এইখানে খুব একটা জন্মায় না। তাহলে এটা কোথায় পাবো? দেখো গোপাল, এটা জন্মায় পাথুরে আর বালি জাতীয় জায়গায়। আর এই গাছের জন্য তেমন একটা জলেরও প্রয়োজন হয় না, যেমন মরুভূমি। হ্যাঁ বাবা, সেটা তো অনেক দূর। তখন যে কি করি? কি হয়েছে গোপাল, তোমায় খুবই চিন্তিত দেখাচ্ছে। আসলে বিজ্ঞানী, এই ক্যাকটাস উদ্ভিদটা আমার চাই। ও এই ব্যাপার, তুমি একদম চিন্তা করো না গোপাল। আমার একজন পরিচিত লোক আছে, সে তোমাকে ওই ক্যাকটাস গাছ এনে দিতে পারে। আরে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে কবে আমাকে তার সাথে দেখা করাচ্ছে বিজ্ঞানী? তুমি যদি চাও আজ বিকেলেই। তাহলে বিজ্ঞানী, এবার আমি চলি, বিকেলে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গোপাল, এসো এসো। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ শোন, মহারাজ গোপালকে নদীর ধারে ওই 2 বিঘা পাথুরে জমিটা চাষ করার জন্য দিয়েছে, আর শর্ত রেখেছে যে 60 দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে। এখন বলুন যে ওই আমরা কি করতে পারি? তোদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে, যাতে গোপাল ওই বালি আর পাথরযুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে। আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই! এখন বাজে কথা রেখে যা বলছি সেটা কর গিয়ে। আর শোন, তোদের কিন্তু আজ থেকেই গোপনে প্রত্যেক দিন রাতে একবার করে গিয়ে ওই জমির অবস্থা নিজের চোখে দেখে আসতে হবে। কি পারবি তো? খুব পারবো, হ্যাঁ খুব পারবো। আপনি শুধু আমাদের এই ট্যাকের দিকটা একটু দেখবেন, ব্যাস ব্যাস। ও নিয়ে একদম চিন্তা করবি না, তোরা শুধু রোজ রোজ ওখানে কিছু ঘটছে কি না সেটা আমায় জানিয়ে যাবি, ব্যাস। আচ্ছা মন্ত্রী মশাই, তাহলে এখন আমরা আসি। ঠিক আছে, আয়। বিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে গোপাল, এই সেই ব্যক্তি যে তোমাকে মরুভূমি থেকে ওই ক্যাকটাস গাছ এনে দেবে। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, আমি বিজ্ঞানী মশাইয়ের কাছে সব শুনেছি। আপনি শুধু বলুন যে কবে আর কোথায় ওই গাছ পৌঁছতে হবে, আমি নিজে এসে আপনাকে ওই গাছ দিয়ে যাব। আরে এ তো খুব ভালো কথা। শুনুন, ভালো করে শুনুন। নদীর ধারে এক পাথুরে জমি আছে। আপনি আজ থেকে 59 দিনের মাথায় এই গাছগুলো নিয়ে সোজা নদীর ধারে চলে যাবেন। সেখানেই আমি থাকবো, আমাকে পৌঁছে দেবেন, কিন্তু সাবধানে, কেউ যেন জানতে না পারে। ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে। এবার আমি চলি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তাহলে গোপাল, এরপর তুমি কি করবে? মানে সেই রকম কি কিছু ভেবেছো? কি আবার করবো? শুধু বাড়িতে বসে আরামই আরাম। তাহলে চলি বিজ্ঞানী, তুমিও একটু সাবধানে থেকো, যেন কাক পক্ষীতেও টের না পায়। তুমি কোনো চিন্তা করো না গোপাল, নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ দেখেছো পুরো কাণ্ড, দেখেছো? রাজসভা ডকে তুলে শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে, শুধু পড়ে পড়ে ঘুমোচ্ছে। বলি কি গো, রাজসভায় যেতে হবে তো নাকি? এই তুমি আবার কি হলো? বলি পড়ে পড়ে ঘুমোলেই হবে? রাজসভায় যেতে হবে তো নাকি? এই শোনো, আমি এখন ছুটিতে আছি, তাই এখন শুধু খাওয়া আর ঘুম। আরেকটা জিনিসও কিন্তু বাকি আছে গোপাল দাদু। আরে তোরাও এসে গেছিস, তা সেই জিনিসটা কি শুনি? গল্প শোনা। হ্যাঁ দাদু, তুমি যখন আর রাজসভায় যাবেই না, তখন না হয় আমাদের প্রত্যেকদিন একটা করে নতুন গল্প শুনিও। ওরে সেটা তো আছেই, তবে তার সঙ্গে সঙ্গে তোদেরকে যে একটা কাজও করতে হবে। কি কাজ দাদু? শোন তবে, কানে কানে বলি। এই পারবি তো? হ্যাঁ দাদু, ঠিক পারবো। সাবাস, তাহলে এবার তোরা যা, আর আমিও এই ফাঁকে একটু ঘুমিয়ে নি। আচ্ছা দাদু, এই চল চল চল। এই পৃথিবীতে আচ্ছা চালাক লোক দেখেছি, কিন্তু তোমার মতো চালাক লোক দুটো দেখিনি। বাবা রে বাবা, নিজে শান্তিতে ঘুমোবে বলে কি সুন্দর বাচ্চাদের কানে কানে পুষ্পন্তর দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। হ্যাঁ
আচ্ছা মন্ত্রী, গোপালের কি খবর? আর ওদিকে তোমার কাজই বা কতদূর এগোলো? জানি না মহারাজ, আমি তো এখনো এটাই বুঝে উঠতে পারছি না যে গোপাল এখনো অবধি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, অথচ আপনি আমায় যা বলেছেন আমি তাই করেছি। দেখো মন্ত্রী, কান খুলে শুনে রাখো, কিন্তু আমি যদি এবার গোপালের কাছে হেরে যাই, তাহলে গোপালের পিঠে যে 10 ঘা চাবুক মারার কথা হয়েছিল সেটা কিন্তু তখন তোমার পিঠে পড়বে। কথাটা যেন মনে থাকে। আপনি নিশ্চিন্তে থাকুন, বটা ঘটাকে দিয়ে আমি ওই জমির এমন ব্যবস্থা করে দেব না, গোপাল কেন ওর 14 পুরুষও এসে ওই জমিতে একটা ঘাস উঠিয়েও দেখাতে পারবে না। এবার আমিও দেখব যে গোপালের কপাল কত চওড়া, যে আমার 10 ঘা চাবুক খাওয়া থেকে বাঁচতে পারে। ঠিক বলেছেন মহারাজ। গিন্নি, আমি চলাম। এই কোথায় চললে শুনি? গায়ে একটু বাতাস লাগাতে গো। মরণ, বুড়ো বয়সে ভীমরতি দেখেছো? যাচ্ছ যাও, পারলে আসার সময় একটু বাজার করে এনো, নইলে নইলে যে সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে গো। যাও। আচ্ছা আচ্ছা, আনবক্ষণ, এবার চলি। কি এই জমির এই অবস্থা কি করলো? এ তো পুরো বালি। আচ্ছা, বুঝেছি, এই সব বেটা ওই মন্ত্রীর কাজ। নিশ্চয়ই মহারাজ মন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে, যাতে আমি এই জমিতে কোনো ফসলই না ফলাতে পারি। তবে মহারাজ তো আর এটা জানেন না যে মহারাজ এই কাজটা করে একরকম আমার উপকারই করেছেন। তাহলে এবার শুধু 59 দিন হবার পালা, আর তারপরেই জমবে মজা। হ্যাঁ রে বটা ঘটা, ওদিকের কি খবর? খবর আর কি, গোপালের এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে। তাই শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মানে মানে ওই গোপালের মধ্যে এই জমি নিয়ে তো কোনো হেলদড়ি তো দেখছি না। আমার কি মনে হয় মন্ত্রী মশাই জানেন, গোপাল শেষ পর্যন্ত কিছু না পেরে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেবে। আপনি কি বললেন? তা যা বলেছিস, তবে মহারাজ এবার গোপালকে ওই 10 ঘা চাবুক না মারা অবধি শান্তি পাবেন না। যদিও আজকের রাত পোয়ালেই গোপালের সময়সীমা শেষ, তাই তোরা কিন্তু আজ রাতে গোপালের ওপর পেঁচার মতো চোখ খোলা রেখে নজর রাখবি, যাতে গোপাল কিছু যেন না করতে পারে। মন্ত্রী মশাই, আপনার এই 2 পেঁচা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আর যদি কিছু বেচাল দেখি, তাহলে ছুটে গিয়ে আপনাকে জানিয়ে আসবো। সাব্বাস, তাহলে এবার আসি। গোপাল দাদা, আমি এসে গেছি। আরে এসো এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এই দেখো গোপাল দাদা, তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই এনেছি। এবার আমার টাকাটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নাও। তাহলে এবার আমি আসি। আরে তোরাও চলে এসেছিস? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু। চল, তাহলে এবার আমরা সবাই হাতে হাতে এই গাছগুলো জমিতে পুঁতে ফেলি, আর খানিকটা জলও দিয়ে দেব, যাতে গাছগুলো সতেজ বলে মনে হয়। তবে সাবধান, দেখিস যেন হাতে কাঁটা না লাগে। ও নিয়ে তুমি একদম ভেবো না দাদু। তাহলে চল, অন্ধকার থাকতে থাকতেই আমরা এই গাছগুলো লাগিয়ে ফেলি। তারপর কাল সকালে যখন মহারাজ এই জমিতে আসবে, তখন এই জমির গাছ দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এই বটা, আরে আরে এবার ওঠ,
ভোর হয়ে এলো যে, জমি দেখতে যাবি না? ওঠ ওঠ। দূর ঘন্টা দিলি তো ঘুমের 12টা বাজিয়ে। ওরে গোপাল যখন এই 59 দিনে কিছু করতে পারলো না, তবে শেষ রাতেই বা কি করবে? ঘুমিয়ে পড়। যদি মন্ত্রীমশাই এসে আমাদের কিছু জিজ্ঞাসা করে, তখন বলবো যে আমরা জমি দেখে এসেছি। ঘুম পাচ্ছে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, আজকে গোপাল সেই রকম কোনো কিছুই করবে না। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এবার বেশি কথা না বলে চুপটি করে ঘুমোতো। ঘুমিয়ে পড়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ি। সুপ্রভাত মহারাজ। কি হে গোপাল, আজ তুমি এত সকাল সকাল এইখানে? আপনিও তো এইখানে এত সকাল সকাল মহারাজ। আরে আমি তো এসেছি তোমার জমির চাষ দেখতে। এই মনে আছে তো, আজই তোমার শেষ দিন। কই দেখাও, এইভাবে বেড়ার আড়ালে রাখলে হবে? আমার কি মনে হয় মহারাজ, গোপাল এই জমিতে বালি ছাড়া আর কিছুই দেখাতে পারবে না, তাই বোধহয় দেখাতে লজ্জা পাচ্ছে। কি ঠিক বলেছি তো গোপাল? আগে না মন্ত্রী মশাই, গোপাল লজ্জা পায় না, লজ্জায় ফেলে। আসুন মহারাজ, ভেতরে আসুন। এই কি দেখছি আমরা? কি করছো গোপাল? কেন মহারাজ, আপনি তো বলেছিলেন যে 60 দিনের মধ্যে আমি যেন এই জমিতে যে কোনো ধরনের ফুল ফলযুক্ত উদ্ভিদ অথবা ফসল চাষ করে দেখাই। তবে এই দেখুন মহারাজ, এই সেই উদ্ভিদ যার মধ্যে ফুল ফল দুটোই হয়েছে, আর এই উদ্ভিদের নাম হলো ক্যাকটাস। না মহারাজ, এটা কি করে হয়? এটা তো কাঁটা গাছ। কেন হয় না মন্ত্রী মশাই? এটাও তো এক ধরনের উদ্ভিদ, আর এর মধ্যে ফুল ফল দুটোই হয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় মহারাজ। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কে
রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। না, সবাই দেখছি আচ্ছা সে ঘুম দিচ্ছে। এই সুযোগ, এই ফাঁকে ঢুকে পড়ি। এদিকে তো ময়দান পুরো ফাঁকা। যাই, এই তালে টুক করে ঢুকে কাজের কাজটা করে ফেলি। বাহ, লোকজন বেশ নিশ্চিন্তে আছে দেখছি। দরজাটাও দেখছি একটু চাপ দিতেই খুলে গেল। এখান দিয়েই শুরু করে গলে পড়ি। এ কি সর্বনাশ হলো! ঘরে যা ছিল সবই তো লুট করে নিয়ে চলে গেল। সর্বনাশ কি শুধু তোমার একার হলো? আমারও তো ঘর পুরো ফসকা করে দিয়েছে। না 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 না, শুধু তোমাদের নয়, আরো অনেকেরই কপাল পুড়েছে। কিন্তু এসব কি হচ্ছে বলো তো? আমাদের কৃষ্ণনগরে তো এমন উপদ্রব আগে ছিল না। কিন্তু কোনোদিন যে হবে না তেমন কথা কি কোথাও লেখা আছে? তাই তো দেখছি, চোর তো মনের আনন্দে চুরি করে সরে পড়েছে। তবে চোর একটা নয়, বেশ অনেক কটাই আছে। না হলে এদিক ওদিক সব দিকে একই সময়ে চুরি হচ্ছে কি করে? কিন্তু এইভাবে চলতে থাকলে তো গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে। আমাদের কিছু একটা করা দরকার। আমরা আর কি করব? এদিকে চোর ধরতে গেলে চোর ওদিকে চুরি করে পালাবে। একটাকে ধরলে আর একটা অন্যদিকে কাজ সারবে। না, আমার মনে হয় এক্ষুনি ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। হ্যাঁ, ঠিক বলেছো। চলো সবাই মিলে মহারাজের কাছে যাই। মহারাজের একই অবস্থা। না, ভাবগতিক তো তোমার ভালো ঠেকছে না। আজ যেন কিসের এক চিন্তায় মহারাজ একেবারে জড়সড় হয়ে গেছেন। হ্যাঁ, কেমন যেন একটা বিরক্ত ভাব। এসব দেখে আমার দু চোখ ফেটে বেরিয়ে আসছে জল। মহারাজ কি হয়ে গেছেন পাগল? কিন্তু এখন তো আমার ভেঙে পড়লে চলবে না, সবকিছু তো আমাকেই সামলাতে হবে। যদি মহারাজের কিছু একটা হয়ে যায়। যদির কথা নদীতে, মন্ত্রীমশাই আপনি বরং ওই নদীতে গিয়েই একটা ডুব মেরে আসুন। ততক্ষণ না হয় আমি মহারাজকে চাঙ্গা করার চেষ্টা করি। সবে একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করেছিলাম, অমনি অলক্ষণটা এসে হাজির হলো। তবে আমার মনে হচ্ছে মহারাজ কোনো ভীষণ মানসিক চিন্তায় আছেন। তবে তো মহারাজের চিন্তাটা মন থেকে তাড়িয়ে দেওয়াই এখন আমাদের প্রধান কাজ। তবে আর কি, তুমি ঝাঁটা নিয়ে কাজে লেগে পড়ো আর মহারাজের সব চিন্তা ঝেঁটিয়ে বিদেয় করে দাও।
তোমরা একটু চুপ করবে? সেই তখন থেকে ঘ্যান ঘ্যান আর ভ্যান ভ্যান করে কানের পোকা বার করে দিলে একেবারে। না না না, আমার আর কিছুই ভালো লাগছে না, ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই উন্মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, মহারাজ মহারাজ তাদের মন থেকে বের করে আনুন। বার করবো বললেই কি আর দুম করে বার করা যায়? চারিদিকে যা চলছে তাতে তো আমার ঘুম উড়ে যাচ্ছে একেবারে। এইভাবে চলতে থাকলে কদিন পর থেকে যা করার আমি করব। ব্যাস ব্যাস। তোমার আবার কি হলো মন্ত্রী? আমার আর কি হবে মহারাজ, আমি তো আপনার কথাই ভাবছি। মহারাজ, কি হয়েছে কেন হয়েছে সেটা একটু খোলসা করে না বললে সবই যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যখন যাচ্ছে তখন অকারণে মাথায় ঢুকিয়ে লাভ কি? অকারণ কি বলছো? না না, সাত সকাল প্রজারা এসে যা একচোট নালিশ করেছে সেটা শুনি তো আমার পিয়ে চমকে যাচ্ছে। কিন্তু নালিশটা যে কি সেটা জানার জন্যই তো ছটফট করছি। মহারাজের চিন্তায় টেকো যেন দরদ একেবারে উতলে উঠছে। চত্বর সব আদিক্ষেত। আমার রাজ্যে তো লোকে চোরের আতঙ্কে সিটিয়ে আছে, এখানে সেখানে যখন তখন চোরে চুরি করে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। প্রজাদের যদি নিরাপত্তাই না দিতে পারলাম তাহলে আর রাজা হয়ে কি করলাম বলো তো? মনে হচ্ছে বটা ঘটা ওদের হাতের কাজটা একবার ঝালিয়ে নিচ্ছে। তা নিচ্ছে নিক, 16 আনা কামালে 4 আনা তো আমার আসবে। ব্যাপার কি বলো তো মন্ত্রী? ঠিক ঠিক করে হাসছো আর নিজের মনেই বিড়বিড় করছো যে। না বলছিলাম এই ব্যাপার নিয়ে আপনি আর মিছিমিছি মাথা ঘামাবেন না। চোর সামলানোর এই দায়িত্বটা আপনি বরং আমার ওপর ছেড়ে দিন। হ্যাঁ, মন্ত্রী মশাই দায়িত্ব নিয়ে আপনাকে ডোবাবেন। উমা, সে আবার কি মন্ত্রী মশাই? ছি ছি ছি। কিন্তু রাজ্যে এরকম ঘটনা ঘটছে আর মন্ত্রী মশাই উপর হয়ে ঘুমোচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে মহারাজ? তো এ কেমন কথা মন্ত্রী? তোমার কাছে তো চোর থেকে চুরি সব খবরই থাকা দরকার। আছে তো মহারাজ, টুকটাক খবর তো আছেই। ও, তাহলে তো মন্ত্রী মশাইকে চেপে ধরলেই চোরেদের টিকি ধরা যাবে। এই মরেছে বলেও তো মুশকিল হলো দেখছি। বেটেটা দেখছি এই সুযোগে চেপে ধরেছে। না না মন্ত্রী, যেভাবেই হোক কালকের মধ্যেই অন্তত গোটা 2 চোরকে আমার সামনে হাজির করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তখন থেকে হাপিত্তেশ করে বসে আছি, কাউকে হাজির করা দূরে থাক, মন্ত্রীর নিজেরই তো কোনো পাত্তা নেই। ভালোই তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বোধহয় ওই চোর ধরার জন্য খুব দৌড়ঝাঁপ করছেন। আর চোর ধরা যার কাজ সে এখানে বসে মশা মারছে। না না, এই ব্যাপারে সেনাপতির একটু নড়াচড়া করা উচিত ছিল। কোনো প্রয়োজন নেই, দেখুন গিয়ে যান। মন্ত্রী মশাই এতক্ষণে চোরেদের সঙ্গে কিটকিট খেলছেন। বলো কি, চোরেদের সঙ্গে মন্ত্রীর এত খাতির? এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। চোরেদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের খাতির আছে কি নেই সেটা আবার আপনি নিজেই বুঝতে পারবেন। এই যে অনেক খুঁজে খুঁজে এই দুটোকে ধরেও এনেছি মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখছেন